আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতি শ্রদ্ধা পরিদর্শন বয়ে গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে কোনো সময় প্রধানমন্ত্রীর ভারত সফর, জানালেন হুমায়ুন কবির। জাতীয় স্মৃতিসৌধ এবং জিয়া উদ্যানে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের ফুলেল শ্রদ্ধা। ভোলাকে সড়কপথে ঢাকা ও বরিশালের সাথে যুক্ত করার সিদ্ধান্ত। ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রশ্রয় দিলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। জনমনে স্বস্তি ফেরাতে কোনো ছাড় দেবে না সরকার। এবং জ্বালানি সংকট সমাধান ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ চলছে, আশ্বাস অর্থমন্ত্রীর। এলএনজি কিনতে অতিরিক্ত চাপে অর্থনীতি, ঋণের উচ্চ সুদে ডিসিসিআই এর অসন্তোষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরিদর্শন বইয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, লেখেন, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগ সমুন্নত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। তার আশা, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। রিপোর্ট করছেন মইনুল হাসান। শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নেয়ার পরদিনই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তারা স্মৃতিসৌধে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করে। পরে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। শোক বয়ে মন্তব্যের ঘরে দেশের ২৩তম রাষ্ট্রপতি আশা প্রকাশ করে লেখেন, মুক্তিযুদ্ধের চেতনা, সাংবিধানিক আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগ সমুন্নত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। তার আশা, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি পদে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বঙ্গভবনের দরবার হলে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির সাবেক মহাসচিব, বর্ণাঢ্য সংগ্রামী রাজনৈতিক জীবনের অধিকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দেশের স্বার্থ বজায় রেখে যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এমন কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, প্রতিবেশীর সাথে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ইতিবাচক সম্পর্ক রাখাই বিশ্বাসী বাংলাদেশ। এছাড়া নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নানা সংকট মোকাবেলা এবং প্রশাসনের গতি ফেরাতে উদ্যোগের কথা জানান। এদিকে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরা। সাভার প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান।
দায়িত্ব পাওয়ার পরদিনই সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। এরপর মন্ত্রীরা জানান, জনবান্ধব প্রশাসন এবং জনসেবা নিশ্চিতে যে চ্যালেঞ্জ রয়েছে তা দ্রুত দূর করা হবে। সর্বোচ্চ নিষ্ঠা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন তারা। প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পরে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কী কী প্রবলেম আসে। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবেন ইনশাল্লাহ। এ সময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জানান, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এটা আমরা কনসেনসাস আমরা আসবো। উই ক্যান ভিজিট ভারত, যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরা। আশা করি ১-১.৫ বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন, সুখী হবেন। রাষ্ট্র পুনর্গঠনে ধৈর্য ধরে সরকারের প্রতি আস্থা রাখতে আহ্বান জানান মন্ত্রিসভার নতুন সদস্যরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সিদ্ধান্ত হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রীর ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলায় গুরুত্ব আরোপ করেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক এবং 3টি ছোট সেতু নির্মাণ করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্য সেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মের কার্যকারিতা, সমস্যা, ব্যয় ও বাস্তবায়নের উপযোগিতা যাচাই করা হবে। সভায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেন। বলেন, সাধারণ মানুষ যাতে সহজে এবং সুফল পায় তা দেখতে হবে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় না আনতে পারলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সন্ত্রাসী হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে গিয়ে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আহত চিকিৎসকদের খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইন শৃঙ্খলা বাহিনীর কেউ প্রশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গত 17 আগস্ট রাতে আসাদুরের ওপর চাঁদার দাবিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি।
চলমান জ্বালানি সংকট সমাধান ও বিনিয়োগ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শুধুমাত্র এলএনজি কিনতে অতিরিক্ত $5 বিলিয়ন খরচ হয়েছে, যা অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্সের সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় ডিসিসিআই সভাপতি জানান, ঋণের উচ্চ সুদ হার, জ্বালানি সংকট ও নীতির ধারাবাহিকতায় কমেছে দেশি বিদেশি বিনিয়োগ। তরিক ইসলামের রিপোর্ট। রাজস্ব ও মুদ্রানীতিগত দৃষ্টিভঙ্গি এবং বেসরকারি খাতের প্রত্যাশা নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ সেমিনারের আয়োজন করে। আপনাকে যে সময়টা দেওয়া হবে, এই সময়ের মধ্যে আপনি কি আপনার ঘর সামলাতে পারবেন? এতে বক্তারা বলেন, চলমান জ্বালানি ও অর্থনৈতিক সংকটে বাধাগ্রস্ত হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ। বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করতে হবে। হাই ইন্টারেস্ট রেটস, হায়ার বোরোইং কস্ট, এটা ডিসকারেজ করছে ইনভেস্টমেন্টস বাই স্মল এবং মিডিয়াম সাইজড এন্টারপ্রেনিউরস। বক্তারা বলেন, সরকারের রাজস্ব নীতি ও আর্থিক নীতি পারস্পরিক সাংঘর্ষিক। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন। তুলে ধরেন রাজস্ব আদায়ে হয়রানির বিষয়। মানুষজনের ট্যাক্স নেটকে বাড়ানো ইজ অলসো নট জাস্ট এ নিউট্রাল সর্ট অফ গোল। এই হয়রানি ট্যাক্সের রিয়েলিটি না বদলালে অ্যাকচুয়ালি ট্যাক্স নেট বাড়ানো ডিফিকাল্ট হবে। মনিটারি পলিসির সাথে ফিসকাল পলিসির অ্যালাইনমেন্টটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি যে গ্রোথ স্টিমুলেট করতে চাচ্ছি, ইনভেস্টমেন্ট স্টিমুলেট করতে চাচ্ছি, সেটা কিন্তু আমরা করতে পারবো না। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংকট মুহূর্তে ক্ষমতায় এসে আর্থিকভাবে ঘুরে দাঁড়িয়েছে সরকার। জ্বালানি সংকট সমাধান ও বিনিয়োগ বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এনার্জি সেক্টরের যে ইস্যুটা আসছে, সরকারের জন্য বিশাল একটা বড় প্রবলেম এটা। আমরা এতগুলো পলিসি দিচ্ছি, এতগুলো রিফর্ম করছি, এত ডিরেগুলেশন করছি এবং প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি যত কিছু দরকার আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আগামী 1 বছরের মধ্যে 5000 মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদনের সরকারের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কাঙ্ক্ষিত রেমিটেন্স পেতে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর তাগিদ দিয়েছেন IOM এর বাংলাদেশের চিফ অফ মিশন ডক্টর লরা ট্রম্বন্দ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি ও IOM এর যৌথ উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার মূল্যায়ন পর্বে এই তাগিদ দেন তিনি। দেশের কর্মক্ষম জনশক্তির 25% কর্মসংস্থান হয় অভিবাসন খাতে জানিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিদেশে কর্মসংস্থান না থাকলে দেশে দারিদ্রতার হার আরও 10% বেড়ে যেত। মিজান শাহজাহানের রিপোর্ট। আন্তর্জাতিক পারিবারিক রেমিটেন্স দিবস উপলক্ষে এসএমই খাতে রেমিটেন্সের বিনিয়োগ অভিবাসী পরিবারের সুরক্ষায় সর্বোত্তম কৌশল প্রস্তাবের উপর সংসদীয় পদ্ধতির বিতর্কে সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর বিরোধী দলের আসনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এসএমই খাতে রেমিটেন্সের বিনিয়োগ অভিবাসী পরিবারের সুরক্ষায় সর্বোত্তম কৌশল। ব্যাংকগুলোরই যখন এসএমই খাতে পর্যাপ্ত ঋণ দেওয়ার সক্ষমতা ও আগ্রহ সংকুচিত হচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সরকার দলের প্রধানমন্ত্রী আজকে যে প্রহসনের প্রস্তাব উত্থাপন করলেন, সেই প্রস্তাবকে ঘৃণাভরে প্রত্যাখ্যান। বিতর্কের মূল্যায়ন করতে গিয়ে IOM বাংলাদেশের অভিবাসন নীতি ও টেকসই উন্নয়ন বিভাগের প্রধান ডক্টর ইশিতা শ্রুতি বলেন, রেমিটেন্সের অর্থ বিনিয়োগে প্রবাসীদের জন্য একাধিক ক্ষেত্র উন্মুক্ত রাখতে হবে। আমরা রেমিটেন্সকে কিভাবে একটা দেশের উত্থানে লাগাতে পারি, আমাদের অপশন দিতে হবে। কেন কি এই টাকাটা কিন্তু সরকারের টাকা না, এই টাকাটা কিন্তু ওই মানুষের টাকা। তো ওই মানুষকে কিন্তু অভিবাসীদের কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের কিন্তু আমাদের অপশন দিতে হবে কি আপনাদের কাছে এইটাও আছে, আপনারা এখানে ইনভেস্ট করতে চান কি আপনারা ওইখানে ইনভেস্ট করতে চান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনৈতিক চালিকা শক্তির মূল নায়ক। ফরেন রিজার্ভের পরিমাণ $37 বিলিয়ন বেশি দাঁড়িয়েছে। তার একমাত্র যে
অবদান সেটি হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা, যারা পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমে ঘামে অবস্থান করে তারা বাংলাদেশের জন্য তাদের অর্থ প্রেরণ করছে। আমাদের যে ঋণের দায় দেনা, আমাদের আমদানি ব্যয় মেটানো, ডলার সংকট সবকিছু কিন্তু আমরা মেটানোর একটা উপযুক্ত যে খাত, উপযুক্ত যে উপার্জন সেটি হচ্ছে আমাদের রেমিটেন্সের আয় থেকে আমরা করে থাকি। বাংলাদেশের কর্মসংস্থানের 25% বেশি কর্মসংস্থান হয়ে থাকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে, এবং এই বৈদেশিক কর্মসংস্থান যদি না থাকতো তাহলে বাংলাদেশের দারিদ্রতার হার আরো 10% বেশি যাবার কিন্তু সংখ্যা রয়েছে। আমরা কর্মী প্রেরণ করি, ম্যাক্সিমাম কর্মী কিন্তু আমরা অদক্ষ কর্মী প্রেরণ করে থাকি। আমরা বৈশ্বিক চাহিদা অনুযায়ী যদি কর্মী প্রেরণ করতে পারি, দক্ষ কর্মী, অতি দক্ষ কর্মী, প্রফেশনালস বেশি করে প্রেরণ করতে পারি, আমরা কিন্তু আমাদের প্রবাসী আয়কে বাড়াতে পারবো। IOM এর চিফ অফ মিশন ডক্টর লরা টম বন্দে জানান, অভিবাসীদের জন্য আরও বেশি সুশৃঙ্খল ও বৈধ পথ তৈরিতে কাজ করছে IOM। বলেন, অভিবাসীদের জন্য শুধু আইন জানাই গুরুত্বপূর্ণ নয়, বরং কিভাবে এসব সুশৃঙ্খল পথ ব্যবহার করতে হয় তা জানাও জরুরি। Bangladesh is one of the leaders at the global level and some of the inspiration behind the Global Compact for Migration. So I not only come to this country with the team who is already here and with team who come with me, who can support the government, but also we learn from the government ourselves of their ideas and their inputs into this past development of the Global Compact for Migration. সংসদ নেতা কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হয়, বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সাভারের ব্র্যাক CDMA বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত উপাচার্যদের সাথে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী আলো বলেন, সরকার দায়িত্বে নেওয়ার 6 মাসের মধ্যেই বিভিন্ন সেক্টরে উন্নয়নমূলক কাজ চলছে। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক, সুশাসিত এবং পরিবর্তিত বিশ্বের জন্য দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উপরও গুরুত্ব দেন বক্তারা। 6 মাস 5 দিন সময় বয়স হয়েছে আমার, বসে থাকার আর কোনো সুযোগ নেই। প্রফেসর ডক্টর মামুনকে ইউজিসি দায়িত্ব দেওয়ার পর থেকেই যোগাযোগ হচ্ছে, রিফরমেশন, নিউ থিং, ইনোভেটিভ থিং উই নিড, সেইভাবে আস্তে আস্তে আমরা। এবার আন্তর্জাতিক সংবাদ। শক্তিশালী অবস্থানে থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ইরান এখন মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে, তাই এই মুহূর্তে যুদ্ধ শেষ করাই ভালো। পেজেশকিয়ানের দাবি, বিশ্ব ইরানের বিজয় স্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের হামলার কারণে দেশটি আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে। এদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, আবারও যদি আমেরিকা বা ইসরায়েলের নতুন কোনো হুমকি আসে, স্থল, সমুদ্র, আকাশ ও সাইবার হামলা সহ সব ধরনের পাল্টা জবাব দেওয়া হবে। এই পরিস্থিতিতে ওমান ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী স্বাভাবিক করার বিষয়ে ইরানকে অনুরোধ জানিয়েছে। নাট্যদল এথিকের প্রথম প্রযোজনা হাড়ি ফাটিবে পূর্ণ করেছে 100তম প্রদর্শনী। এই উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় বিশেষ নাট্য সন্ধ্যা, হাড়ি ফাটিবে শতক সন্ধ্যা। উপস্থিত ছিলেন দেশ বরেণ্য অভিনেতা রবীন্দ্র মজুমদার ও আবুল হায়াত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এথিকের সভাপতি রেজানুর রহমান। নির্দেশনা দিয়েছেন মিন্টু সর্দার। দীর্ঘ পথ চলার নাটকটির 100তম প্রদর্শনী এথিকের জন্য মাইল ফলক বলে জানান সংশ্লিষ্টরা। এই আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের সঙ্গে হাড়ি ফাটিবের দীর্ঘ পথ চলাকে উদযাপন করল নাট্যদল এথিক। এবার খেলার খবর। ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনে 18 বছরের রেকর্ড ভাঙলেন বাংলাদেশের শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে আউট করে নিজের 7ম উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। 2008 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 27 রানে 6 উইকেট নিয়েছিলেন সাহাদাত হোসেন। এতদিন এটিই ছিল বাংলাদেশি পেসারদের সেরা টেস্ট বোলিং ফিগার। 7 উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন তিনি। এর আগে প্রথম দিনে তার শিকার ছিল 6 উইকেট। প্রথম ইনিংসে 64 রানে অল আউট হওয়ার পর শফিকুলের বোলিং ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জবাবে
তবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল আউট হয় 210 রানে। এতে 146 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে বাংলাদেশ। ডারউইনে 9 উইকেটের জয়ে সিরিজের 1-0 ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা, পরিদর্শন বয়ে গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে কোনো সময় প্রধানমন্ত্রীর ভারত সফর জানালেন হুমায়ুন কবির। জাতীয় স্মৃতিসৌধ এবং জিয়া উদ্যানে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের ফুলের শ্রদ্ধা। ভোলাকে সড়ক পথে ঢাকা ও বরিশালের সাথে যুক্ত করার সিদ্ধান্ত। ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রশ্রয় দিলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। জনমনে স্বস্তি ফেরাতে কোনো ছাড় দেবে না সরকার। এবং জ্বালানি সংকট সমাধান ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ চলছে, আশ্বাস অর্থমন্ত্রীর। এলএনজি কিনতে অতিরিক্ত চাপে অর্থনীতি, ঋণের উচ্চ সুদে ডিসিসিআই এর অসন্তোষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।